স্যার লোক কম গেল স্যার, কাজ হয়েছে স্যার। আমি গোলামকে স্যার গুলি করে দিয়েছি। গুলি করেছিস মানে? বাট উনি আমার হাত থেকে পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি মেরে দিয়েছে। পেশেন্টের জন্য ও পজিটিভ ব্লাড লাগবে। আমাদের স্টকে যা আছে চলছে, আরো 2-1 ব্যাগ লাগতে পারে। আমারও তো পজিটিভ, আমি রক্ত দেব, আমাকে নিয়ে চলেন প্লিজ। আচ্ছা আসুন আসুন। ফাতেমা, এই মেয়ে কে? কি বলছিস এইসব মোটা? এই ব্যাপার, তোমরা সবাই চুপ করে আছো কেন? মা, মাকে চিনতে পেরেছো? আমি আমার মাকে চিনতে পারবো না? তুমি আমার স্ত্রী ফাতেমা। তোর আম্মুর কাছেই তো নিয়ে যাচ্ছি রে বেটিয়া। যেখানে নিয়ে যাচ্ছি সেখানে তোর মা বি আছে, তোর বাপ বি আছে। কিন্তু গোলাম আমাকে চিনতে পারছে না। উইদিন 30 মিনিটসের মধ্যে আমি আমার মেয়েকে দেখতে চাই। তাহলে বন্ধুরা, আপনারা তো 16 নম্বর পর্ব অলরেডি দেখেই ফেলেছেন। অবশেষে আমাদের সবার প্রিয় শেহজাদের স্মৃতিশক্তি ফিরে এসেছে। কিন্তু স্মৃতি ফেরার পর গল্পে এখন কি হতে চলেছে? পরবর্তী 17 নম্বর পর্ব ইউটিউবে কবে আসছে? সেখানে শেহজাদ কি করতে যাচ্ছে আর কি এমন বড় ধামাকা অপেক্ষা করছে 17 নম্বর পর্বে, তার বিস্তারিত বিষয় জানতে পারবেন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। আপনারা আমাদের এই ভিডিওটি ঠিক কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আপনাদের মধ্য থেকে প্রথম 10টি কমেন্ট আমরা বাছাই করে নেব এবং পরবর্তী ভিডিওতে আপনাদের নাম ও জেলার কথা বিশেষভাবে উল্লেখ করা হবে। তাহলে আর দেরি কেন, এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দাউদ খানের গুন্ডারা গোলামের আসল শেহজাদের ওপর মারাত্মক হামলা করে। মাথায় আঘাত এবং পেটে গুলি লাগায় তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। 4 জন বিশেষজ্ঞ ডাক্তার মিলে তার জরুরি অপারেশন করেন। দাউদ খান তার লোকজনকে বকাঝকা করে, কারণ সে গোলামকে মারতে চায়নি, বরং তার কাছ থেকে গোপন লকারের লোকেশন জানতে চেয়েছিল। গোলাম জ্ঞান হারানোর কারণে সে লকারের হদিশ পায়নি। ঋতুর ত্যাগ। হাসপাতালের নার্স জানান যে রোগীর জন্য জরুরি ভিত্তিতে ও পজিটিভ ও প্লাস রক্ত লাগবে। গোলামকে বাঁচাতে ঋতু নিজের রক্ত দেয়। এমনকি ঋতু রক্ত দিয়ে গোলামের জন্য ভালোবাসার চিঠিও লেখে। অপারেশনের পর গোলামের জ্ঞান ফেরে এবং নাটকের সবচেয়ে বড় মোড়টি এখানেই আসে। গোলামের স্মৃতিশক্তি ফিরে আসে এবং সে নিজেকে আবার প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ হিসেবে চিনতে পারে। সে তার মা, স্ত্রী ফাতেমা এবং ম্যানেজার শাফিজকে চিনতে পারলেও তার বিপদের দিনের সঙ্গী ঋতুকে চিনতে অস্বীকার করে এবং তাকে ঘর থেকে বের করে দিতে বলে। ঋতু মানসিকভাবে ভেঙে পড়ে যে যাকে বাঁচানোর জন্য সে নিজের রক্ত দিল সে সুস্থ হয়ে তাকেই চিনতে পারছে না। শেহজাদ সুস্থ হতে না হতেই পরিবারে আরেকটি বড় বিপদ আসে। হাসপাতাল থেকে ফাতেমা ও শেহজাদের একমাত্র কন্যা সন্তান ফ্রেয়া নিখোঁজ হয়ে যায়। একজন অপহরণকারী তাকে ফুসলিয়ে হাসপাতাল থেকে তুলে নিয়ে যায়। মেয়ের নিখোঁজের খবর পেয়ে শেহজাদ তার পুরনো ও ভয়ঙ্কর রূপে ফিরে আসে। সে তার পুরো বাহিনীকে শহর তন্ন তন্ন করে খোঁজার নির্দেশ দেয়। পর্বের শেষে শাফিজ মেয়ের লোকেশন খুঁজে পাওয়ার কথা জানালে শেহজাদ চরম প্রতিশোধের ঘোষণা দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। শাফিজ, গাড়ি রেডি করো, আমার মেয়ে ফ্রেয়াকে যে হাত দিয়েছে সেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হোক। স্যার, লোকেশন একদম কনফার্ম। দাউদ খানের পুরনো চামচা মনসুর ওই বস্তির ঘরে মেয়েটাকে আটকে রেখেছে। আমাদের ছেলেরা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। আপনার অর্ডার পেলেই ওরা অ্যাকশনে যাবে। অর্ডার আমি নিজে গিয়ে দেব। দাউদ খান ভেবেছে শেহজাদ মরে গেছে। গোলামের ছদ্মবেশে থাকার সময় যারা আমার উপর অত্যাচার করেছে আর এখন যারা আমার কলিজায় হাত দিয়েছে তাদের কাউকে আমি ছাড়ব না। শাফিজ, দাউদ খানকে একটা মেসেজ পাঠাও, ও যেন ওর কাফনের কাপড় রেডি রাখে। স্যার, একটা কথা বলবো, ঋতু ম্যাডাম কিন্তু হসপিটালের বাইরে এখনো কাঁদছেন। উনি আপনার জন্য নিজের রক্ত দিয়েছেন। শাফিজ, তোমাকে আমি যতটুকু জিজ্ঞেস করব ততটুকু উত্তর দেবে। আমি শেহজাদ, কোনো গোলাম নই। ওই ঋতুকে আমি চিনি না। আমার অতীত বলতে শুধু ফাতেমা আর ফ্রেয়া। ব্যাস, এখন গাড়ি স্টার্ট দাও। বলো, গোলামের কোনো খবর পেলে? ও কি হাসপাতালে মরে গেছে? না বস, খবর খুব খারাপ। গোলামের তো অপারেশন সাকসেসফুল হয়েছেই, উল্টো ওর পুরনো স্মৃতি নাকি ফিরে আসছে। ও নাকি এখন আর গোলাম নাই, ও এখন সেই আগের খতরনাক শেহজাদ হয়ে গেছে। কি বললি? শেহজাদ ফিরে এসেছে? তার মানে ওই লকার তো এখন আর আমরা পাবো না, কিন্তু ওর মেয়ে তো আমাদের হাতে। মনসুরকে ফোন লাগাও। মনসুরকে বলো শেহজাদ যদি লকারের চাবি না দেয় তবে যেন ওর মেয়েকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। বস, মনসুরের ফোন তো বন্ধ পাচ্ছি, কেমন যেন খটকা লাগছে। বস, আমি মায়ের কাছে যাব। তুমি খুব পচা আঙ্কেল, তুমি আমায় বন্দি করে রেখেছো কেন? আমার বাবা কিন্তু পুলিশ নিয়ে আসবে। এই একদম চুপ, তোর বাবা এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ এই মনসুরের ডেরায় পুলিশ ঢোকার সাহস পায় না। চুপচাপ বসে থাক, নাইলে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো। খবরদার, আমার মেয়ের গায়ে যদি আর একটা আঁচড় কাটিস তবে তোর হাত আমি শরীর থেকে আলাদা করে দেব। কে? শেহজাদ স্যার, আপনি এখানে কেমনে? বস তো বললো আপনি হাসপাতালে।
হাসপাতালে তো গোলাম ছিল, তো সামনে এখন শেহজাদ দাঁড়িয়ে আছে। সাফিজ, একে এমন শিক্ষা দাও যেন ও জীবনে কোনো বাচ্চার দিকে হাত তোলার আগে 10 বার ভাবে। বাবা তুমি এসেছো তো? সাফিজ, একে গাড়িতে তোলো, দাউদ খানের কাছে যাওয়ার আগে একে দিয়ে একটু বিনোদন করা যাক। আর মনসুর, তুই দাউদ খানকে ফোন কর, বল যে শেহজাদ ওর জম হয়ে আসছে। মা তুমি প্লিজ কান্না থামাও, আমি আর সহ্য করতে পারছি না। ও আমার গোলাম হতে পারে না বাবা, আমার গোলাম কখনো আমাকে এত নিষ্ঠুরভাবে তাড়িয়ে দিতে পারে না। মা রে, আমি তোকে আগেই বলেছিলাম দুনিয়াটা টাকার গোলাম, ওই লোকটা সুস্থ। মারে, আমি তোকে আগেই বলেছিলাম দুনিয়াটা টাকার গোলাম। ওই লোকটা সুস্থ হওয়ার পর যখন দেখলো ও কোটিপতি শেহজাদ, তখনও তোর মতো গরিব ঘরের মেয়েকে ভুলে গেল। এটাই দুনিয়ার নিয়ম মা। না বাবা, ও যদি টাকার গোলাম হতো তবে ও যখন গোলাম ছিল তখন তো ও টাকার পেছনে ছোটেনি। ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি বাবা। ও শুধু সাময়িকভাবে নিজের অতীত ভুলে গিয়েছিল, কিন্তু এখনও আমার রক্ত শরীরে নিয়ে বেঁচে আছে। ও আমাকে এভাবে ভুলে যেতে পারে না। তুই কি এখন আবার ওর কাছে যাবি মা, যে তোকে চেনে না বলে তাড়িয়ে দিল? আমি যাব বাবা, আমি ওর মুখোমুখি দাঁড়িয়ে জানতে চাইব আমার ভালোবাসার দাম কি কেবলই কিছু টাকা। আমি ওর ওই অহংকার ভেঙে দিয়ে আসবো। আমার ফ্রেয়া কোথায়, আমার কলিজা কোথায়? সাফিজ, আমার মেয়ে ঠিক আছে তো? মা আমি ঠিক আছি বাবা, আমাকে ওই পচা লোকগুলোর কাছ থেকে বাঁচিয়ে এনেছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। ফাতেমা, এখন তুমি ফ্রেয়াকে নিয়ে ভেতরে যাও, আমার কিছু হিসাব নিকাশ বাকি আছে, সেগুলো চুকিয়ে আসতে হবে। শেহজাদ, তুমি আবার ওই মারামারির মধ্যে যেও না প্লিজ। আমরা তো আমাদের মেয়েকে ফিরে পেয়েছি, এখন সব ভুলে যাও না। ভুলে যাব ফাতেমা? এই দাউদ খান আমার বিজনেস ধ্বংস করতে চেয়েছিল, আমাকে মারতে চেয়েছিল, আর আজ আমার মেয়েকে কিডন্যাপ করেছে। একে যদি আমি আজ জ্যান্ত ছেড়ে দিই তবে আমি শেহজাদ নই। সাফিজ, দাউদ খানের মনসুরকে কোথায় রেখেছ? স্যার, ওকে আমাদের আন্ডারগ্রাউন্ড গুদামে বেঁধে রাখা হয়েছে, ও মুখ খুলছে না। মুখও খুলবে, চলো আমার সাথে। কি মনসুর, দাউদ খানের নুন খেয়ে এখন খুব বিশ্বস্ত হয়ে গেছিস তাই না? বল, লকারের দ্বিতীয় চাবিটা দাউদ খান কোথায় রেখেছে? স্যার, আমি কিচ্ছু জানি না, বস আমাকে শুধু মেয়েটাকে আটকে রাখতে বলেছিল, এর বেশি আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেব? সাফিজ, ওর পায়ে একটা গুলি করো, দেখি ওর স্মৃতিশক্তি ফেরে কিনা। স্যার প্লিজ না, আমি বলছি দাউদ খান চাবিটা ওর নিজের বাড়ির গোপন লকারেই রেখেছে। আজ রাতেই ও শহর ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে। গুড সাফিজ, পুলিশকে ইনফর্ম করো যেন দাউদ খানের বাড়ির চারপাশ ব্লক করে দেয়, কিন্তু দাউদ খানকে ধরার কাজটা আমি নিজে করব। বস, পুলিশ আমাদের বাড়ি ঘিরে ফেলেছে, শেহজাদ আর ওর লোকরাই পুলিশ ডেকে এনেছে। এখন আমরা কি করব বস? শেহজাদ এত সহজে আমাকে হারাতে পারবে না, ওর দুর্বলতা আমি জানি, ওর পরিবারকে খুব ভালোবাসে। মনসুরকে ফোন কর, ও কেন এখনো শেহজাদের মেয়েকে শেষ করেনি? মনসুর তো শেহজাদের হাতে ধরা পড়ে গেছে বস। দূর শালি, সব শেষ হয়ে গেল। তাহলে এখন আমার কাছে একটাই রাস্তা আছে, ড্রয়ার থেকে রিভলভারটা বের কর, আমি নিজে শেহজাদের মুখোমুখি হব। দাউদ খান, পালানোর রাস্তা খুঁজছিস, কিন্তু শেহজাদের হাতে পালানোর কোনো রাস্তা এই দুনিয়ায় নেই। শেহজাদ, তুই বেঁচে গেলি, কিন্তু মনে রাখিস তুই আমার বিজনেস পার্টনার ছিলি, তুই আমাকে এভাবে পুলিশে দিতে পারিস না। পার্টনার তুই নিজেই ছিলি না দাউদ খান, তুই ছিলি একটা সাপ। আমার অবর্তমানে আমার পরিবারকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করেছিস, আজ তোর খেলা শেষ। সাফি, জ্যাকে পুলিশের হাতে তুলে দাও আর ওর বাড়ি থেকে লকারের চাবিটা উদ্ধার করো। শেহজাদ, তুই জিততে পারলি না, তুই হয়তো তোর টাকা আর মেয়েকে ফিরে পেলি, কিন্তু তোর জীবনের আসল সত্যটা তুই এখনো জানিস না। তুই যাকে গোলাম ভাবছিস সেই গোলামের পরিচয় কিন্তু তুই নিজেই তৈরি করেছিস। থামো দাউদ খান, তোমার কোনো ফালতু কথা শোনার সময় আমার নেই, নিয়ে যাও একে। শেহজাদ, আবার কে? সাফিজ, একে তো আমি হাসপাতালে রেখেছিলাম, এই মেয়ে এখানে কি করছে? আমি এখানে আপনার দয়া ভিক্ষা করতে আসিনি মিস্টার শেহজাদ, আমি শুধু দেখতে এসেছি যে মানুষটা একটু আগে আইনের কথা বলছিল সে নিজে কতটা বড় অপরাধী। ঋতু, মুখ সামলে কথা বলো, তুমি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? খুব ভালো করে জানি, আমি একজন অহংকারী কৃতজ্ঞতাহীন মানুষের সামনে দাঁড়িয়ে আছি। আপনি শেহজাদ হতে পারেন, কিন্তু আপনার শরীরে এখন যে রক্তটা বইছে সেটাই ঋতুর রক্ত। আপনি যখন হাসপাতালের বিছানায় মরতে বসেছিলেন তখন আপনার এই স্ত্রী বা মা কেউ রক্ত দিতে পারেনি, আমি নিজের হাত কেটে আপনার জন্য রক্ত দিয়েছি। ঋতু, আমি তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমার লাইফ সেভ করেছো। সাফিজ, একে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দাও, ও যত টাকা চাই দিয়ে দাও, টাকার জন্য তো এত নাটক করার দরকার ছিল না। টাকা? আপনি কি ভাবলেন সবাই আপনার মতো টাকার গোলাম? আপনার ওই নোংরা টাকা আপনার কাছেই রাখুন। আমি গোলামকে ভালোবেসেছিলাম, শেহজাদ নামের কোনো জল্লাদকে নয়। আপনি আমার রক্ত ফেরত দিতে পারবেন না, কিন্তু মনে রাখবেন এই রক্তই আপনাকে একদিন আপনার আসল রূপ মনে করিয়ে দেবে। চলে যাও এখান থেকে, আর কোনোদিন আমার সামনে আসবে না। আমি যাব না মিস্টার শেহজাদ, আপনি নিজেই একদিন আমার কাছে ফিরে আসবেন, কারণ গোলামের ডায়েরিটা এখনো আমার কাছে আছে, যেখানে আপনার আসল শেহজাদ হওয়ার পেছনের কালো ইতিহাস লেখা আছে। সাফিজ, ও কি ডায়েরির কথা বলছে? ধরো ওকে, ও যেন চলে যেতে না পারে। স্যার, ঋতু ম্যাডাম তো চলে গেলেন, কিন্তু উনি যা বললেন। সাফিজ, কাল সকালের মধ্যে আমার ওই ডায়েরিটা চাই, ওটার মধ্যে কি এমন আছে যা আমি জানি না? আমার মনে হচ্ছে আমার স্মৃতি ফিরে এলেও কোনো একটা বড় সত্য আমার কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে। স্যার, আমি এখনই লোক লাগাচ্ছি, কিন্তু আপনি এখন শান্ত হন। শান্ত আমি তখন হব যখন আমি জানবো যে এই দুনিয়ায় আসলে কে কার গোলাম। সাফিজ, আমার ব্ল্যাক স্কোয়াডকে রেডি করো, আজ কোনো আইন বা পুলিশের
মেয়ে ফ্রেয়াকে হাত দিয়েছে তাকে আমি নিজ হাতে শেষ করব। স্যার, ইনফরমার খবর দিয়েছে মনসুর মেয়েটাকে শহরের পরিত্যক্ত কয়লা ডিপোর ভেতরে আটকে রেখেছে। দাউদ খানও সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। দাউদ খান ওখানে পৌঁছানোর আগেই যেন মনসুরের লাশ মাটিতে পড়ে। সাফিজ, আমার পিস্তলটা দাও। অনেকদিন পর শেহজাদ তার পুরনো অস্ত্র হাতে তুলে নিচ্ছে। স্যার, বের হওয়ার আগে একটা কথা, ঋতু ম্যাডাম এখনো হসপিটালের করিডোরে বসে কাঁদছেন। উনি নিজের জীবন বাজি রেখে আপনাকে রক্ত দিয়েছেন। ওনাকে কি একটা বার? থামো সাফিজ, আমি শেহজাদ। ওই মেয়েকে আর কার রক্ত আমার শরীরে বইছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার কাছে এখন ইম্পর্টেন্ট শুধু আমার মেয়ে ফ্রেয়া। যে গোলাম ছিল সে হয়তো ওই মেয়ের কান্নায় গলে যেত, কিন্তু আমি শেহজাদ, আমি শুধু হিসাব চুকানো চিনি। গাড়ি বের করো। কি খবর মনসুর? শেহজাদের মেয়েকে ঠিকমতো সামলাতে পারছিস তো? শেহজাদের জ্ঞান ফিরে এসেছে, ও এখন আর গোলাম নেই। ও কিন্তু তোকে কাঁচা চিবিয়ে খাবে। আরে বস, আপনি টেনশন করবেন না। এই কয়লা ডিপোর ভেতরে মাছি গলারও উপায় নেই। মেয়েটা আমার খাঁচায় বন্দী। শেহজাদ যদি লকারের পাসওয়ার্ড না দেয় তবে এই মেয়ে জ্যান্ত ফেরত যাবে না। গুড, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। লকারের চাবিটা আমার চাইই চাই। এই কালো আঙ্কেল, তুমি আমাকে ধরে এনে খুব বড় ভুল করেছো। আমার বাবা যখন আসবে তখন তুমি পালাতেও পারবে না। তোর বাবা ওই গোলাম, ও তো নিজের নামটাই ভুলে গিয়েছিল। ও তোকে কি বাঁচাবে রে খুকি? এই দেখ, এই লাল বাতিটা জ্বলছে তো। তোর বাবা এই ঘরের দরজায় লাথি মারা মাত্রই এই বাতিটা সবুজ হয়ে যাবে, আর ব্যাস ধোয়া আর ধোয়া। মনসুর, লাল বাতিটা সবুজ হওয়ার আগেই তোর জীবনের আলো নেভাতে শেহজাদ চলে এসেছে। শেহজাদ, তুই এত তাড়াতাড়ি এখানে কি করে? তোর তো হসপিটালে থাকার কথা। গার্ডটা তো বাইরে ছিল। তোর গার্ডদের আত্মা এখন স্বর্গের দিকে রওনা দিয়েছে মনসুর। সাফিজ, রিমোটটা ওর হাত থেকে কেড়ে নাও, আরো দুটো পাই গুলি করো, ও যেন জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারে। বাবা, আমি জানতাম তুমি আসবে। আমি একটুও ভয় পাইনি বাবা। আমার সাহসী মা। সাফিজ, ফ্রেয়াকে নিয়ে গাড়িতে যাও। আর মনসুর, তোর ডন দাউদ খানকে ফোন কর, বল যে শেহজাদ ওর লকারে পাসওয়ার্ড নিয়ে নয়, ওর ডেথ ওয়ারেন্ট নিয়ে ওর অফিসের দিকে রওনা হচ্ছে। শেহজাদ, তুমি ফ্রেয়াকে ফিরিয়ে এনেছো? আমার বিশ্বাস হচ্ছে না। ফ্রেয়া মা, তুই ঠিক আছিস তো? ফাতেমা, ফ্রেয়াকে নিয়ে তুমি এখনই শহরের বাইরে ফার্ম হাউসে চলে যাও। সাফিজের স্পেশাল টিম তোমাদের প্রোটেকশন দেবে। দাউদ খানের সাথে আমার ফাইনাল ফাইট বাকি। তুমি কি পাগল হয়ে গেছো শেহজাদ? টাকা, ক্ষমতা, পরিবার সবই তো ফিরে পেয়েছো। এখন কেন আবার ওই নরকে যাচ্ছ? কারণ যে সাপটা আমার পরিবারকে ছোবল দিতে এসেছিল তাকে জ্যান্ত রাখলেও বারবার ফিরে আসবে ফাতেমা। আমি শেহজাদ, আমি শত্রু শেষ রাখতে পছন্দ করি না। সাফিজ, মুভ। শেহজাদ, তুই শেষমেশ আমার অফিসে ঢুকেই পড়লি, কিন্তু মনে রাখিস সেই বিল্ডিং এর নিচে আমার লকার আছে, যেখানে তোর লাইফের সবচেয়ে বড় সিক্রেটটা ড্রাইভের মধ্যে রাখা আছে। তুই আমাকে মারলে ওই ড্রাইভ কোনোদিন পাবি না। তোর ওই ড্রাইভ আর লকারের চাবি আমার অলরেডি পাওয়া হয়ে গেছে দাউদ খান। তোর ম্যানেজার মনসুর মরার আগ সবকিছু উগড়ে দিয়েছে। তুই এখন জিরো। সাফিজ, একে পুলিশের হাতে দিও না। একে অন্ধকার সেলে বন্দি করো, ওখানেই ও পচে মরবে। সে শেহজাদ, তুই নিজেকে খুব বুদ্ধিমান ভাবছিস তো, কিন্তু তুই জানিস না তুই যার ইশারায় নাচিস সে তোর সবচেয়ে কাছের মানুষ। নিয়ে যাও একে। এর শেষ চিৎকারটাও যেন আমার কানে না আসে। মিস্টার শেহজাদ, একটু দাঁড়াবেন? সাফিজ, এই মেয়েকে আমি বারবার আমার সামনে আসতে বারণ করেছি না? একে সিকিউরিটি পার করে দিচ্ছে না কেন? আমাকে পার করার ক্ষমতা আপনার সিকিউরিটি নেই মিস্টার শেহজাদ, কারণ আপনার এই আলিশান অফিসের 25% শেয়ারের আসল মালিক এখন আমি। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন আইনি কাগজ। আপনার বাবা মারা যাওয়ার আগে এই শেয়ারগুলো আমার বাবার নামে লিখে দিয়ে গিয়েছিলেন, যা আপনার এই বিশ্বস্ত সাফিজ আর স্ত্রী ফাতেমা এতদিন লুকিয়ে রেখেছিল। কি বলছিস তুই এসব ফালতু কথা? সাফিজ, এটা কি বলছে? আমি ফালতু কথা বলছি না শেহজাদ। আপনি যখন স্মৃতি হারিয়ে গোলাম সেজে আমার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তখন ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আপনার স্ত্রী ফাতেমা আর সাফিজ মিলে আপনাকে বিষ খাইয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছিল যাতে ওরা আপনার সম্পত্তি ভোগ করতে পারে। আর আমি আপনার আসল পরিচয় জেনেও আপনাকে বাঁচিয়েছিলাম, ভালোবেসেছিলাম। সাফিজ, ফাতেমা, তোমরা আমার সাথে গেম খেলেছ? স্যার, ও ভুল বলছে। ও আপনাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গল্প বানাচ্ছে। গল্প আমি বানাচ্ছি না শেহজাদ, আপনার ডায়েরির শেষ পাতাটা দেখুন, যেটা আমি আপনার হসপিটালের কেবিন থেকে নিয়ে এসেছিলাম। ওখানে আপনার নিজের হাতে লেখা আছে আপনি ফাতেমা আর সাফিজের জালিয়াতি ধরে ফেলেছিলেন বলেই ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল। আজ আপনি যাদের জন্য আমাকে তাড়িয়ে দিলেন ওরাই আপনার আসল খুনি। সাফিজ এবং শেহজাদ একটি দ্রুতগামী কালো গাড়ির ভেতরে বসে আছে। গাড়ির স্পিডোমিটারের কাঁটা 100 ছাড়িয়ে গেছে। শেহজাদের চোখে তীব্র ক্ষোভ, কপালে ব্যান্ডেজ করা। সাফিজ ল্যাপটপে লাইভ ট্র্যাকিং ম্যাপ দেখছে। শেহজাদ, সাফিজ, গাড়ি আরো ফাস্ট চালাও। আমার মেয়ে ফ্রেয়াকে যে হাত দিয়েছে সেই দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য রেডি হোক। আজ কোনো আইন বা পুলিশের অপেক্ষা করব না। সাফিজ, স্যার, ইনফরমার খবর দিয়েছে মনসুর মেয়েটাকে শহরের পরিত্যক্ত কয়লা ডিপোর ভেতরে আটকে রেখেছে। দাউদ খানও সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। কিন্তু স্যার, আপনি মাত্র অপারেশন থিয়েটার থেকে উঠেছেন। আপনার পেটের সেলাই এখনো কাঁচা। আমার কলিজা ফ্রিয়াকে ওরা তুলে নিয়ে গেছে, আর তুমি আমাকে সেলাইয়ের ভয় দেখাচ্ছ। সাফিজ, গোলাম যখন ছিলাম তখন হয়তো মার খেয়ে চুপচাপ কেঁদেছি, কিন্তু এখন আমার ধমনীতে শেহজাদের রক্ত ছুটছে। আজ রক্তের হোলি খেলা হবে। সাফিজ, স্যার, যাওয়ার আগে ঋতু ম্যাডাম কিন্তু হসপিটালের মেইন গেটের সামনে গাড়ির নিচে প্রায় ঝাঁপিয়ে পড়েছিলেন। উনি আপনার দেওয়া ব্ল্যাঙ্ক চেকটা কুচি কুচি করে ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিয়েছেন।
ছেঁড়া কাগজের টুকরো নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই সাফিজ। ওই মেয়ে আমার অতীত হতে পারে, কিন্তু আমার বর্তমানের সাথেও মিসফিট। ওকে বলো নিজের সীমানার মধ্যে থাকতে, স্পনে ফোকাস করো। এখন কি আরো শুনতে চান নাকি এখানেই থামবো? ঠিক আছে, আমি পুরো স্ক্রিপ্টটাই পড়ে যাচ্ছি, শুনুন। একটি অন্ধকার নোংরা কয়লা ডিপোর ভেতর মনসুর আর তার 4-5 জন সশস্ত্র লোক টেবিলের চারপাশে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর একটি ল্যাপটপ, যাতে একটি লাল বাতি টিকটিক করছে। দাউদ খান ফোনের স্পিকারে কথা বলছে। বস, শেহজাদ তো পুরো পাগল হয়ে গেছে। ও তো কোনো পুলিশ বা আইনের তোয়াক্কাই করছে না। ওর নিজস্ব ব্ল্যাক স্কোয়াড আমাদের 3টে শিপমেন্ট অলরেডি পুড়িয়ে ছাই করে দিয়েছে। ও এখন মনসুরের হাইডআউটের দিকে এগোচ্ছে। শেহজাদকে আসতে দাও। ও ভাবছে স্মৃতি ফিরে পেয়ে ও রাজা হয়ে গেছে। ও জানে না ওর মেয়ে ফ্রেয়া এখন যেখানে আছে সেখানে একটা টাইম বম টিকটিক করছে। শেহজাদ ওখানকার দরজায় পা রাখা মাত্রই ওর অহংকার বাতাসে উড়ে যাবে। মনসুর, রিমোটটা যেন হাতছাড়া না হয়। আরে বস, আপনি টেনশন করবেন না। এই কয়লা ডিপোর ভেতরে মাছি গলারও উপায় নেই। মেয়েটা আমার খাঁচায় বন্দী। কয়লা ডিপোরই একটি ছোট অন্ধকার কোণ। ফ্রেয়াকে একটি চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার সামনেই বোমার লাল লাইটটা জ্বলছে। মনসুর ফ্রেয়ার সামনে এসে দাঁড়ায়। আমি জানি আমার বাবা একটু পরেই এখানে আসবে, আর বাবা আসলে তোমাদের এই নোংরা ঘরটা ভেঙে গুঁড়ো করে দেবে। তোমরা খুব পচা লোক। আমার বাবা তোমাদের পুলিশে দেবে। তোর বাবা ওই গোলাম, ও তো নিজের নামটাই ভুলে গিয়েছিল। ও তোকে কি বাঁচাবে রে খুকি? এই দেখ, এই লাল বাতিটা জ্বলছে তো। তোর বাবাই ঘরের দরজায় লাথি মারা মাত্রই এই বাতিটা সবুজ হয়ে যাবে, আর ব্যাস, ধোয়া আর ধোয়া। আমার বাবা ভিখারি না, আমার বাবা শেহজাদ। সে কাউকেই ভয় পায় না। হঠাৎ ডিপোর মূল লোহার দরজাটি বিকট শব্দে ভেঙে পড়ে। ধোয়ার মধ্য থেকে শেহজাদ তার হাতে রিভলভার নিয়ে ভেতরে প্রবেশ করে। তার পেছনে সাফিজ এবং ভারী অস্ত্রধারী 4 জন বডিগার্ড। মনসুরের লোকরা পজিশন নেওয়ার আগেই শেহজাদের বডিগার্ডরা নিখুঁত নিশানা করে তাদের মাটিতে ফেলে দেয়। মনসুর ভয় পেয়ে রিমোটটা চেপে ধরার চেষ্টা করে। মনসুর, লাল বাতিটা সবুজ হওয়ার আগেই তোর জীবনের আলো নেভাতে শেহজাদ চলে এসেছে। শেহজাদ, তুই এত তাড়াতাড়ি এখানে কি করে? তোর তো হসপিটালে থাকার কথা, গার্ডরা তো বাইরে ছিল। তোর গার্ডদের আত্মা এখন স্বর্গের দিকে রওনা দিয়েছে মনসুর। সাফিজ, রিমোটটা ওর হাত থেকে কেড়ে নাও আর ওর 2 পায়ে গুলি করো। ও যেন জীবনে কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে না পারে। সাফিজ বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মনসুরের হাত থেকে রিমোট কেড়ে নেয় এবং তার পায়ে 2টি গুলি করে। মনসুর চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। শেহজাদ দ্রুত গিয়ে ফ্রেয়ার বাঁধন খুলে তাকে বুকে জড়িয়ে ধরে। বাবা, আমি জানতাম তুমি আসবে। আমি একটুও ভয় পাইনি বাবা। আমার সাহসী মা। সাফিজ, ফ্রেয়াকে নিয়ে গাড়িতে যাও। আর মনসুর, তোর ডন দাউদ খানকে ফোন কর। বল যে শেহজাদ ওর লকারের পাসওয়ার্ড নিয়ে নয়, ওর ডেথ ওয়ারেন্ট নিয়ে ওর অফিসের দিকে রওনা হচ্ছে। এখন কি আরো শুনতে চান নাকি এখানেই থামবো? শেহজাদের আলিশান ড্রয়িং রুম। ফাতেমা ঘরের ভেতরে অস্থির হয়ে পায়চারি করছে। এমন সময় দরজা খুলে শেহজাদ ভেতরে ঢোকে, তার সাথে ফ্রেয়া আর সাফিজ। ফাতেমা দৌড়ে এসে ফ্রেয়াকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। শেহজাদ, তুমি ফ্রেয়াকে ফিরিয়ে এনেছো? আমার বিশ্বাস হচ্ছে না। ফ্রেয়া মা, তুই ঠিক আছিস তো? ওরা তোর কোনো ক্ষতি করেনি তো? ফাতেমা, ফ্রেয়া একদম ঠিক আছে। তুমি ওকে নিয়ে এখনই শহরের বাইরে ফার্ম হাউসে চলে যাও। সাফিজের স্পেশাল টিম তোমাদের প্রোটেকশন দেবে। দাউদ খানের সাথে আমার ফাইনাল ফাইট বাকি। তুমি কি পাগল হয়ে গেছো শেহজাদ? টাকা, ক্ষমতা, পরিবার সবই তো ফিরে পেয়েছো। এখন কেন আবার ওই নরকে যাচ্ছ? কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলছো? কারণ যে সাপটা আমার পরিবারকে ছবল দিতে এসেছিল তাকে জ্যান্ত রাখলেও বারবার ফিরে আসবে ফাতেমা। আমি শেহজাদ, আমি শত্রু শেষ রাখতে পছন্দ করি না। সাফিজ, মুভ, আমাদের দাউদ খানের অফিসে যেতে হবে। দাউদ খানের বিশাল কর্পোরেট অফিসের ভেতর সাইরেন বাজছে। দাউদ খান তার টেবিল থেকে সমস্ত ডলার আর জরুরি ফাইল একটি ব্যাগে ভরছে। তার সেক্রেটারি হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। বস, পুলিশ আর শেহজাদের লোকরা আমাদের পুরো অফিস বিল্ডিং লক করে দিয়েছে। আমাদের পেছনের গেটটা ওরা আটকে দিয়েছে। পালানোর কোনো পথ নেই। শেহজাদ এত চালাক হয়ে গেছে, কিন্তু ও ভুলে যাচ্ছে আমি দাউদ খান। ড্রয়ারের পেছনের গোপন সুইচটা চাপো। আমরা মাটির নিচে সুড়ঙ্গ দিয়ে বের হব। লকারের ড্রাইভটা আমার সাথেই আছে। দাউদ খান সুড়ঙ্গের দরজার দিকে এগোতেই সুড়ঙ্গের ভেতর থেকে শেহজাদ এবং সাফিজ অস্ত্র হাতে বেরিয়ে আসে। দাউদ খান চমকে ওঠে, 1 পা পিছিয়ে যায়। দাউদ খান, সুড়ঙ্গ দিয়ে পালানোর প্ল্যানটা বেশ ভালো ছিল, কিন্তু ব্যাড লাক, সুড়ঙ্গের ওপাশেও আমার লোক দাঁড়িয়ে আছে। আজ তোর পালানোর সব রাস্তা বন্ধ। শেহজাদ, তুই তো অলৌকিক শক্তির মতো বারবার বেঁচে যাচ্ছিস, কিন্তু এই ড্রাইভটা যদি তুই চাস তবে তোকে আমার শর্ত মানতে হবে। এটা ছাড়া তোর লকার খুলবে না। আমি শর্ত দিই দাউদ খান, কারো শর্ত নিই না। তুই এখন 0। সাফিজ, ড্রাইভটা ওর হাত থেকে কেড়ে নাও আর একে অন্ধকার সেলে বন্দি করো। ওখানেই ও পচে মরবে। শেহজাদ, তুই আর জিতেও হেরে গেলি। তুই ভাবছিস তুই তোর অতীত ভুলে নতুন জীবন শুরু করবি, কিন্তু যে মেয়েটা তোর জন্য রক্ত দিল তার কাছে এমন একটা সত্যি আছে যা জানলে তুই নিজের এই শেহজাদ পরিচয়টাকেই ঘৃণা করবি। তুই তোর আসল শত্রুকে চিনিস না। নিয়ে যাও একে। এর শেষ চিৎকারটাও যেন আমার কানে না আসে। সাফিজের লোকরা দাউদ খানকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। সাফিজ ড্রাইভটি হাতে নিয়ে গভীরভাবে দেখতে থাকে। শেহজাদের কেবিন বা পার্সোনাল অফিস রুম। শেহজাদ চেয়ারে বসে আছে। হঠাৎ দরজা ঠেলে ঋতু ভেতরে প্রবেশ করে। তার পরনে সাধারণ সালোয়ার কামিজ, চোখে পানি, কিন্তু মুখে তীব্র জেদ। সাফিজ তাকে আটকানোর চেষ্টা করে। মিস্টার শেহজাদ, একটু দাঁড়াবেন। আমি আপনার সিকিউরিটিকে পরোয়া করি না। শেহজাদ, সাফিজ, এই মেয়েকে আমি বারবার আমার সামনে আসতে বারণ করেছি না? একে সিকিউরিটি পার করে দিচ্ছে না কেন?
আমাকে পার করার ক্ষমতা আপনার সিকিউরিটি নেই মিস্টার শেজাদ, কারণ আপনার এই আলিশান অফিসের 25% শেয়ারের আসল মালিক এখন আমি। বিশ্বাস হচ্ছে না? এই দেখুন আইনি কাগজ। আপনার বাবা মারা যাওয়ার আগে এই শেয়ারগুলো আমার বাবার নামে লিখে দিয়ে গিয়েছিলেন, যা আপনার এই বিশ্বস্ত সাফিজ আর স্ত্রী ফাতেমা এতদিন লুকিয়ে রেখেছিল। কি বলছিস তুই এসব ফালতু কথা? সাফিজ এটা কি বলছে? ও এসব পাগলের মতো আইনি কাগজ কোথায় পেল? আমি ফালতু কথা বলছি না শেজাদ। আপনি যখন স্মৃতি হারিয়ে গোলাম সেজে আমার ভাঙা ঘরে ছিলেন তখন ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না। আপনার স্ত্রী ফাতেমা আর সাফিজ মিলে আপনাকে বিষ খাইয়ে গাড়ি থেকে ফেলে দিয়েছিল যাতে ওরা আপনার সম্পত্তি ভোগ করতে পারে। আর আমি আপনার আসল পরিচয় জেনেও আপনাকে বাঁচিয়েছিলাম, ভালোবেসেছিলাম। সাফিজ তুমি চুপ করে আছো কেন? ও যা বলছে তা কি সত্যি? তুমি আমার বডিগার্ড হয়ে আমার সাথে গেম খেলেছো? স্যার ও ভুল বলছে। ও আপনাকে আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য গল্প বানাচ্ছে। ও আসলে পাগল হয়ে গেছে। গল্প আমি বানাচ্ছি না শেজাদ, আপনার ডায়েরির শেষ পাতাটা দেখুন, যেটা আমি আপনার হসপিটালের কেবিন থেকে নিয়ে এসেছিলাম। ওখানে আপনার নিজের হাতে লেখা আছে আপনি ফাতেমা আর সাফিজের জালিয়াতি ধরে ফেলেছিলেন বলেই ওরা আপনাকে মারার প্ল্যান করেছিল। আজ আপনি যাদের জন্য আমাকে তাড়িয়ে দিলেন ওরাই আপনার আসল খুনি। ঋতু ডায়েরির ছেঁড়া পাতাটি শেজাদের টেবিলের ওপর ছুড়ে দেয়। শেজাদ কাঁপতে কাঁপতে ডায়েরির পাতাটা খোলে এবং নিজের হাতের লেখা দেখে স্তব্ধ হয়ে যায়। সে সাফিজের দিকে তাকায়। সাফিজ ভয়ে এক পা পিছিয়ে যায়। শেজাদের চোখে তখন তীব্র আগুন আর চরম অবিশ্বাসের অন্ধকার নেমে আসে। শেজাদের পার্সোনাল ক্যাবিনেট। ঘরের আলো বেশ আবছা। শেজাদ জানালার বাইরে জলজলে শহরের দিকে তাকিয়ে আছে। তার কপালে এখনোই সেই সাদা ব্যান্ডেজ। সাফিজ ঘরের এক কোণে ল্যাপটপ নিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে এক অদ্ভুত চিন্তার ছাপ। শেজাদ, সাফিজ যে মানুষটা নিজের পরিচয় হারিয়ে ফুটপাতে গোলাম সেজে ঘোরে তার হারানোর কিছু থাকে না, কিন্তু যার স্মৃতি ফিরে আসে সে বুঝতে পারে তার চারপাশের প্রতিটি মানুষ আসলে এক একটা মুখোশ পরে আছে। দাউদ খান চোর, কিন্তু ঘরের ভেতরে চোরগুলোকে ধরা বেশি জরুরি। স্যার, দাউদ খানের সবকটা অ্যাকাউন্ট আমি ফ্রিজ করে দিয়েছি। ওর আন্ডারগ্রাউন্ড লকারের চাবি এখন আপনার ড্রয়ারে। কিন্তু হসপিটালের ওই মেয়েটা ঋতু, ও এখনো আপনার অফিসের নিচে মেইন গেটে দাঁড়িয়ে আছে। দারোয়ানরা ওনাকে সরাতে পারছে না। ওকে একটা ফ্ল্যাট আর কিছু ক্যাশ টাকা দিয়ে বিদায় করা সাফিজ। সে যাতে জীবনে কোনো আবেগের জায়গা নেই। গোলামের চ্যাপ্টার ওখানেই ক্লোজড। এখন আমার ফোকাস ফ্রেয়া। আমার মেয়েকে যে কিডন্যাপ করেছে তার শাস্তি আজ রাতেই হবে। কিন্তু স্যার, ঋতু ম্যাডাম কোনো টাকা নিতে রাজি নন। ওনার হাতে একটা পুরনো তামার চাবি আর একটা লাল ডায়েরি আছে। ওনার দাবি এই চাবিটা নাকি আপনার আসল শেজাদ হওয়ার চাবি। চাবি? ও কিসের চাবির কথা বলছে? সাফিজ, আমার মাথাটা আবার ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। গাড়ি রেডি করো, আমরা মনসুরের ডেটায় যাব। ফ্রেয়াকে আগে উদ্ধার করতে হবে। একটি পরিত্যক্ত ইটের ভাটা, চারপাশটা ধোঁয়া আর লাল ইটের স্তূপে ভরা। মনসুর তার চেয়ারে বসে রিভলভারে গুলি ভরছে। ঘরের এক কোণে ফ্রেয়াকে একটি লোহার খাঁচার ভেতরে আটকে রাখা হয়েছে। ফ্রেয়া কাঁদছে না, বরং তার চোখ দুটো রাগে লাল। দাউদ খান ফোনের ওপাশ থেকে চিল্লাচ্ছে, মনসুর, শেহজাদ তোকে খুঁজতে ওর পুরো ব্ল্যাক স্কোয়াড নামিয়ে দিয়েছে। ও এখন আর সেই বোকা গোলাম নেই রে। ও তোকে জ্যান্ত কবর দেবে। মেয়েটাকে নিয়ে ওখান থেকে এখনই সরে যা। আরে দাউদ ভাই, আপনি শান্ত হন। এই মনসুর কাউকে ভয় পায় না। শেহজাদ যদি এখানে আসে তবে ওর মেয়ে লাশ নিয়ে ফিরবে। এই খাঁচার নিচে আমি লিকুইড পেট্রোলিয়াম ঢেলে রেখেছি। এক লাইটারের কাঠি পুরো খাঁচাকে আগুনের গোল্লা বানিয়ে দেবে। তুমিও খুব বোকা আঙ্কেল। আমার বাবা যখন আসবে তখন তোমার এই ইটের ভাটা তোমার কবরস্থান হয়ে যাবে। আমার বাবা অনেক শক্তিশালী। তোর বাবা এখন একটা জ্যান্ত লাশ রেখুকি। ও টাকার গরমে অন্ধ হয়ে গেছে। যে মেয়েটা ওকে নিজের রক্ত দিয়ে বাঁচালো ও আজ তাকেই চেনে না। তুই দেখিস তোর বাবা এখানেও টাকার অহংকার দেখাতে আসবে, আর আমি ওকে আগুনের ছ্যাঁকা দেব। হঠাৎ ইটের ভাটার বিশাল কাঠের গেটটি একটা এসইউভি গাড়ি ধাক্কায় ভেঙে চৌচির হয়ে যায়। ধুলো আর ধোঁয়ার মাঝখান থেকে শেজাদ তার দীর্ঘ কোট পরে নেমে আসে। তার দুই হাতে দুটো চকচকে পিস্তল। পেছনে সাফিজ এবং কমান্ডো স্টাইলের 4 জন বডিগার্ড। মনসুরের লোকরা গুলি চালানোর আগেই শেজাদের নিখুঁত নিশানা তাদের মাটিতে শুইয়ে দেয়। মনসুর পকেট থেকে লাইটার বের করার চেষ্টা করে। এখন কি শুনতে চান নাকি থামবো? শেহজাদ, তোর হাতের লাইটারটা জ্বালানোর আগেই তোর আঙুলগুলো শরীর থেকে আলাদা হয়ে যাবে। মনসুর, শেহজাদ, তুই তো হসপিটালের মরার মতো পড়েছিলি। তোর পেটে তো গুলি লেগেছিল। এত ক্ষমতা কোত্থেকে পেলি? ক্ষমতা টাকার নয় মনসুর, ক্ষমতা হচ্ছে প্রতিশোধের। সাফিজ, ওর হাত থেকে লাইটারটা কেড়ে নাও এবং ওর দুটো হাতের কবজি ভেঙে দাও, যাতে ও জীবনে কোনোদিন আগুন জ্বালানোর সাহস না পায়। সাফিজ অত্যন্ত নিষ্ঠুরভাবে মনসুরের হাত মোচড়ে ভেঙে দেয়। মনসুর ব্যথায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। শেহজাদ নিজে খাঁচার তালা ভেঙে ফ্রেয়াকে বের করে কোলে তুলে নেয়। বাবা, আমি জানতাম তুমি আসবে। ওই পচা আঙ্কেলটা বলছিল তুমি নাকি অন্য মানুষ হয়ে গেছো, কিন্তু তুমি তো আমার আগের বাবাই আছো, তাই না? হ্যাঁ মা, আমি তোমার বাবাই আছি। সাফিজ, ফ্রেয়াকে গাড়িতে সুরক্ষিত করো। আর মনসুর, তোর ডন দাউদ খানকে মেসেজ দে, ওর শেষ সময় ঘনিয়ে এসেছে। দাউদ খানের বিশাল বিলাসবহুল পেন্ট হাউস। দাউদ খান একটা লকার থেকে সব হীরের গয়না ড্রাইভ ব্যাগে ভরছে। এমন সময় শেহজাদ পেছনের দরজা দিয়ে একাই ঘরে ঢুকছে। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু চোখে এক হিমশীতল শান্ত ভাব। শেহজাদ, দাউদ খান, পালানোর এত তাড়া কিসের? বিজনেস পার্টনারকে না জানিয়ে শহর ছাড়ছো? শেহজাদ, তুই এখানে একা? তোর গার্ডরা কই? তুই কি জানিস না আমি তোকে 1 সেকেন্ডে শেষ করে দিতে পারি?
তুলে নাও পিস্তলটা, কিন্তু ট্রিগার চাপার আগে একবার ভাবো যে লকারের ড্রাইভটা তুমি ব্যাগে ভরছো সেটার মেইন পাসওয়ার্ড কিন্তু শুধু শেহজাদ জানে, আর আমি মরলে ওই ড্রাইভের ভেতরে থাকা দাউদ খানের সমস্ত কালো টাকার সাম্রাজ্য 1 সেকেন্ডে লক হয়ে যাবে। তুই সব জেনে গেছিস, কিন্তু শেহজাদ তুই ভেবেছিস তুই জিতে গেছিস, তুই তোর মেয়েকে বাঁচালি, কিন্তু তোর এই সাম্রাজ্যের আসল চাবিকাঠি কার হাতে তুই জানিস? কার হাতে? তোমার হাতে নাকি আমার এই বিশ্বস্ত শাফিজের হাতে? শাফিজ পেছন থেকে ঘরে ঢুকছে, কিন্তু এবার তার হাতে পিস্তল, যা সরাসরি শেহজাদের মাথার পেছনে তাক করা। দাউদ খান অট্টহাসি হেসে ওঠে। কি হলো শেহজাদ, চমকে গেলি? শাফিজ তো প্রথম থেকেই আমার লোক। তুই যখন স্মৃতি হারিয়ে গোলাম হয়ে ঘুরছিলি তখন তোর সব বিজনেস পেপারসে সই করিয়েছে এই শাফিজ। শাফিজ, তুমি আমার সাথেই বেইমানি করলে? আমি তোমাকে ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম। দুঃখিত স্যার, দুনিয়াটা সত্যিই টাকার গোলাম। দাউদ ভাই আমাকে আপনার চেয়ে দ্বিগুণ টাকা অফার করেছে, আর আপনার স্মৃতি ফিরে আসায় আমাদের সব প্ল্যান ভেস্তে যাচ্ছিল, তাই আজ রাতেই আপনার গল্প শেষ। হঠাৎ ঘরের মেন দরজা খুলে ভেতরে ঢোকে ঋতু। তার হাতে সেই লাল ডায়েরি আর তামার চাবি। তার পেছনে পুলিশের একটা বড় টিম। ক্যাপ্টেন জাহিদ এসে শাফিজ আর দাউদ খানকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ক্যাপ্টেন জাহিদ, হাত ওপরে তোলো শাফিজ। দাউদ খান, তোমার খেলা শেষ। ঋতু, তুমি এখানে কেন? আর পুলিশ? মিস্টার শেহজাদ, আপনি ভেবেছিলেন আপনি খুব বড় খেলোয়াড়। শাফিজ যে বেইমানি করবে তা আপনার ডায়েরিতে আপনি নিজেই লিখে রেখেছিলেন আপনার স্মৃতি হারানোর আগে। আপনি যখন অ্যাক্সিডেন্ট করেন তার আগের দিন আপনি এই ডায়েরি আর লকারের আসল তামার চাবিটা আমার বাবার কাছে গচ্ছিত রেখেছিলেন, কারণ আপনি জানতেন আপনার ঘরেই শত্রু আছে। কি বলছিস তুই এসব ঋতু? আমার নিজের ডায়েরি? হ্যাঁ, আপনি যখন গোলাম সেজে আমার ভাঙা ঘরে ছিলেন তখন আমি আপনার সেবা করেছি কোনো টাকার লোভে নয়, কিন্তু আপনি সুস্থ হয়ে আমাকে টাকার অহংকার দেখালেন। এই নিন আপনার ডায়েরি আর আপনার সেই আসল চাবি। ওটার ভেতরেই লেখা আছে আপনার স্ত্রী ফাতেমা আসলে দাউদ খানের আপন বোন, যা আপনি বিয়ের আগে জানতেন না। কি, ফাতেমা দাউদ খানের বোন? হ্যাঁ শেহজাদ, তোর স্ত্রী ফাতেমা আর এই শাফিজ মিলেই তোকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল। আজ তুই যার জন্য আমাকে তাড়িয়ে দিলি সে তোকে ধ্বংস করার ছক কষেছিল, আর আমি তো শত্রুদের মুখোশ খোলার জন্য আজ পুলিশ নিয়ে এসেছি। ক্যাপ্টেন জাহিদ, এদের দুজনকে অ্যারেস্ট করুন। এদের জীবনের বাকিটা সময় যেন জেলেই কাটে। পুলিশ দাউদ খান আর শাফিজকে হাতকড়া পরিয়ে টেনে নিয়ে যায়। ঘরে শুধু শেহজাদ আর ঋতু দাঁড়িয়ে থাকে। শেহজাদ ডায়েরিটা হাতে নিয়ে ঋতুর দিকে তাকায়। তার চোখ এবার অনুশোচনায় ভিজে ওঠে। শেহজাদ, ঋতু, আমাকে মাফ করে দাও। আমি ক্ষমতার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি কারা আমার আপন আর কারা পর। বন্ধুরা, দুনিয়াটা টাকার গোলাম নাটকের 16 নম্বর পর্বের ধামাকা তো আপনারা দেখলেনই। শেহজাদের স্মৃতি ফিরে আসার পর গল্প এখন কোন চরম মোড় নেবে তা দেখার জন্য আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাহলে আর দেরি কেন, জেনে নিন 17 নম্বর পর্বের একদম কনফার্ম রিলিজ ডেট। আগামী রবিবার ঠিক দুপুর 12টায় আপনারা 17 নম্বর পর্বটি দেখতে পাবেন সরাসরি প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। তবে সেই ধামাকা পর্বটি সবার আগে দেখতে হলে কিন্তু এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে আগামী রবিবার দুপুর 12টায় ঠিক প্রাঙ্কিং এন্টারটেনমেন্টের পর্দায়। ধন্যবাদ।